নার্সিং কন্যার ইউটিউব চ্যানেলে বন্ধুরা সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো অনেকে বলছিলে যে দাদা WBCH মডেল কোশ্চেন পেপার নিয়ে আসো, তো অবশ্যই আজকের #3 নম্বর ক্লাস, এর আগের ক্লাস যারা যারা দেখোনি অবশ্যই দেখার অনুরোধ রইল। তো আজকের খুব বাছাই করা কিছু কোশ্চেন শুরু করার আগে একটা কথাই বলবো, বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করতে ভুলো না, তো যেটা আমাকে অনেক মোটিভেট করে। তো আসি প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন বলছে ম্যাক্সিমাম গ্যাস্টেশনাল এজ ফর MTP মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি উইথ ওপিনিয়ন অফ ওয়ান ডক্টর। একজন ডক্টর কতদিনে এটা মেডিকেল টার্মিনেশন যেটা প্রেগনেন্সি হয় সেটা সিদ্ধান্ত নিতে পারে। তো অপশান এ আপ টু 12 উইক, অপশান বি 20 উইক, আপ টু 24-20। অবশ্যই অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এখানে বলে রাখি, যদি এখানে দুটো ডক্টর থাকতো তাহলে কিন্তু এটা 24 উইক অবধি কিন্তু দুটো ডক্টর অবশ্যই যদি সিদ্ধান্ত নেয় তাহলে 24 উইক অবধি এটা টেনে নেওয়া যেতে পারে। আরেকটা ক্ষেত্রে কিছু কিছু জায়গায় 12 উইকের আগেই প্রেগনেন্সি করা হয়, মানে টার্মিনেশন করা হয়। সেটা কোন কোন ক্ষেত্রে বন্ধুরা? সেটা হচ্ছে যদি কন্ট্রাসেপটিভ ফেইলিওর হয়, যদি এখানে লিখে দিই কন্ট্রাসেপটিভ ফেইলিওরের ক্ষেত্রে, আর যদি কোনো রেপ কেসের ক্ষেত্রেও হয় কিন্তু 12 উইকের আগে। আর একটা হয় কখন বন্ধুরা? আর একটা হয় হচ্ছে সোশিও ইকোনমিক্যালি পুয়ার হলে কিন্তু সেক্ষেত্রেও 12 উইকের আগেই কিন্তু টার্মিনেশন পলিসিটা কাজ করে। তো আরেকটা কথা এখানে বলে রাখলে হবে না, যে মেডিকেল টার্মিনেশন যেটা পলিসি MTP, তো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক কিন্তু। তো এটা কোন কোন ক্ষেত্রে? তো এটা কিন্তু শুধুমাত্র ওয়াইফ বা মায়েরাই কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারে, কোনো পুরুষ নিতে পারে না। তো এটা গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট এখানে বলে রাখি, যে যখন হচ্ছে বাচ্চা মার জন্য ঘাতক, মানে থেরাপেটিক কন্ডিশনে যেমন হচ্ছে বাচ্চা যদি মার জন্য ঘাতক হয় বা মা বাচ্চার জন্য ঘাতক হয়, সেই ক্ষেত্রে কিন্তু MTP অ্যাক্টটা লাগু হয়। তো এটা গেল কিছু ইম্পর্টেন্ট টপিক। এবং আর একটা কোশ্চেন এখান থেকে চলে আসে যে MTP অ্যাক্টটা কবে এসেছিল? তো তাহলে বলি, এসেছিল 1971 খ্রিস্টাব্দে। আর কবে ইমপ্লিমেন্ট হয়েছিল? যদি বলে কবে এসেছিল, আর যদি ইমপ্লিমেন্ট থাকে তাহলে কিন্তু 1972 সালে ইমপ্লিমেন্ট হয়েছিল কি? MTP অ্যাক্ট। তাহলে MTP একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তো আই থিঙ্ক আমি ছোট করে পুরো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনা করলাম। তো তারপর আসি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, হুইচ মেথড কিলস মাইক্রো অর্গানিজম ইন ওয়াটারে কোন পদ্ধতিটা? তো সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন, ক্লোরিনেশন আর হচ্ছে এরেশন। তো অবশ্যই ক্লোরিনেশন হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো অনেক সময় বলে যে ক্লোরিন ট্যাবলেট কত mg দেওয়া হয়? তো এখানে বলে রাখি 500 mg। আবার অনেক সময় গ্রামে যদি থাকে তাহলে 0.5 গ্রাম ক্লোরিন ট্যাবলেট ইউজ করা হয়। আবার কত লিটার ওয়াটারে? 20 লিটার ওয়াটারে। তো অনেক সময় 30 লিটারও হয় যদি অপশান যেটা থাকে। তো 20 লিটার হচ্ছে প্রেফারেবল অ্যান্সার। তো তারপরে আসি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3 বলছে AFP অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস ইজ মেইনলি ডান টু ডিটেক্ট টিউবারকুলোসিস, পোলিও, টিটিনাস, ডিপথেরিয়া। অবশ্যই তো এখানে তোমরা সবাই জানো যে অপশান নাম্বার বি পোলিও হচ্ছে এখানে সঠিক উত্তর, যেটা হচ্ছে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস, যেটা CNS সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কিন্তু ড্যামেজ করে, আর এবং GIT সিস্টেমকেও কিন্তু ড্যামেজ করে। GIT সিস্টেমের কিন্তু ফিকো ওরাল রুট বা স্টুল স্যাম্পেল কালেক্ট করা হয় টেস্টের জন্য। বোঝা গেল আই থিঙ্ক। তো তারপরে আসি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4 বলছে অ্যানিমিয়া মুক্ত ভারত। যতগুলো কোশ্চেন আমি পয়েন্ট প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা ভিডিওতে আলাদা টপিকের ওপর ডিসকাস করছি এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকের ওপরে বন্ধুরা ডিসকাস করছি। তো সমস্ত কোশ্চেন তো নিয়ে আসা সম্ভব নয় একটা টপিক থেকে। তো এই টপিকগুলো তোমরা একটু জোর দিও। আমার মনে হয় এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসবে, এবং বিগত যেসব জায়গায় সিএজোর কোশ্চেন এসছে সেগুলোকে লক্ষ্য করেই কিন্তু এগুলো বানানো। তো আসি 4
নম্বর কোশ্চেন বলছে অ্যানিমিয়া মুক্ত ভারত ফলোস হুইচ স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজি ফলো করে? 4-4-4 5-5-5 6-6 অবশ্যই 6 × 6 এই স্ট্র্যাটেজি ফলো করে। মানে হচ্ছে 6 মানে হচ্ছে 6টা বেনিফিট থাকবে, পরের 6টা হচ্ছে কি 6টা ইন্টারভেনশন থাকবে অ্যান্ড ইনস্টিটিউশন 6টা থাকবে, 6টা ইনস্টিটিউশন থাকবে। এখানে 6টা বেনিফিটের মধ্যে প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং ওম্যান বা তোমার যেটা চাইল্ডদের ক্ষেত্রে 5 থেকে 10 ইয়ারের চাইল্ড বা অ্যাডোলেসেন্স, এগুলো এদের বেনিফিট। এবং এখানেই কিন্তু অ্যানিমিয়া মুক্ত ভারত এখানে কিন্তু আয়রন ট্যাবলেট কত mg? 100 mg, এটা একটা মনে রাখার বিষয়। আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড কত? 500 mg না, কিন্তু mcg। তো এবার আসি পরের কোশ্চেন নাম্বার 5 বলছে বন্ধুরা ন্যাশনাল প্রোগ্রাম ফর টিবি কন্ট্রোল ইন ইন্ডিয়া। দেখো টিবি একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু কোশ্চেন একদম ছেড়েই যাবে না, কোশ্চেন কিন্তু 2-3টে কোশ্চেন আসবেই। তো 5 নম্বরে বলছে NVBDCP IDSP NTP, অবশ্যই অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। কারণ তোমরা জানো যে RNTCP পরবর্তীকালে কিন্তু রিনেম হয়েছে NTEP ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম, যেটা হচ্ছে মানে আমি এখানে তাহলে কিছু পয়েন্ট বলে দিই, কারণ বুঝতে সুবিধা হবে এবং এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে। তো টিবি থেকে যেমন কোশ্চেন আসে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পজিটিভ এজেন্ট, এটা তোমরা জানো। আর একটা কি এখান থেকে কিভাবে স্প্রেড হয় এটাও কোশ্চেন আসে, তো এয়ারবোন থেকে স্প্রেড হয়। আর টিবি থেকে আরেকটা কোশ্চেন যেমন আসে যে এখানকার ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে আইসোনিয়াজেড আর হচ্ছে রিফাম্পিসিন ফার্স্ট ড্রাগ অফ চয়েস। আর টিবির জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয় এটা সবাই জানো, অ্যাট বার্থের সময় কী দেওয়া হয়? বিসিজি ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়। তো এই টিবি থেকে এই কয়েকটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন আসে, তো এগুলো আলোচনা করা হলো। এবার আসি কোশ্চেন নাম্বার 6। তো বলছে ওয়ার্ল্ড টিবি ডে অবজার্ভড অন, তো ইম্পর্টেন্ট ডেট থেকে কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় আসবে সিইজোতে, এটা মিলিয়ে নিও। তো অবশ্যই অপশান নাম্বার বি 24 মার্চ এখানে হচ্ছে সঠিক উত্তর। তো তারপরে আসি, তাহলে টিবি ডে হচ্ছে 24 মার্চ। তারপর আসি পরের কোশ্চেন নাম্বার 7, হেডকোয়ার্টার অফ হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইজ লোকেটেড, অবশ্যই হু থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে জেনিভা সুইজারল্যান্ড। তো জেনিভা সুইজারল্যান্ড এটা এস্টাবলিশ কখন হয়? এস্টাবলিশড হচ্ছে 7 এপ্রিল 1948 খ্রিস্টাব্দে 1948। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেনটা এরই অনুকরণে হেডকোয়ার্টার অফ ইউনিসেফ, একটা কোশ্চেন আসে যে হেডকোয়ার্টার অফ হু লোকেটেড কোথায়, আর একটা আছে হেডকোয়ার্টার অফ ইউনিসেফ কোথায় লোকেটেড? অবশ্যই নিউ ইয়র্ক অপশান নাম্বার এখানে হচ্ছে সি সঠিক। তো এটা কখন এস্টাবলিশড হয়? 1946, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1946। তো এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সিমিলার, এটা প্রায়শই ভুল হয়ে যায়। তো তারপরে আসি পরের কোশ্চেনে, আবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে জননী সুরক্ষা যোজনা JSY প্রোভাইডস ফ্রি মেডিকেশন অনলি ক্যাশ অ্যাসিস্ট্যান্স টু প্রেগনেন্ট ওমেন, অবশ্যই এটা হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এখানে জননী সুরক্ষা যোজনা থেকে যেটা মনে রাখতে হবে বন্ধুরা, এটা হচ্ছে 12/4/2005 কিন্তু এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়। যেটা কিসের জন্য ইমপ্লিমেন্ট হয় বন্ধুরা? এটা জননী সুরক্ষা যোজনা হচ্ছে ইনসেনটিভটা কিসের জন্য দেওয়া হয়? এটা হচ্ছে রিডিউস ম্যাটারনাল অ্যান্ড নিওনেটাল মর্টালিটির জন্য কিন্তু এটা করা হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে, যেটা হচ্ছে ইনস্টিটিউশন ডেলিভারির জন্য
ডেলিভারির জন্য এনকারেজ করা হয়, যাতে হাসপাতালে ডেলিভারি হয়। এবং এটা জননী সুরক্ষা যোজনা এটা কিসের আন্ডারে আসে? এটা হচ্ছে NHM এর আন্ডারে আসে, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে আসে। এগুলো হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট টপিক, ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আরও কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেমন হচ্ছে যে এখানে যে ইনসেন্টিভটা দেওয়া হয়, একটা হচ্ছে মায়েদেরকে দেওয়া হয় আর একটা হচ্ছে আশাকে দেওয়া হয়, তাই তো। তো মায়েদেরকে রুরাল এরিয়ায় মায়েদেরকে কত টাকা দেওয়া হয়? 1400 টাকা দেওয়া হয়। আর আশাকর্মীদেরকে কত টাকা দেওয়া হয়? 600 টাকা। আর আরবান এলাকায় কত টাকা দেওয়া হয় মায়েদেরকে? 1000 টাকা। আর আশাকর্মীকে দেওয়া হয় 400 টাকা। এটাও কিন্তু অনেক সময় এক্সামে আসে। তো জননী সুরক্ষা যোজনা একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করা হলো এখানে। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর চলে গেল। তারপরে আসি কোশ্চেন নাম্বার 10 বলছে বন্ধুরা যে ফুল ফর্ম অফ অ্যাম্বু ব্যাগ যেটা, তো এখানে আবার বলে রাখি ফুল ফর্মও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। ফুল ফর্ম থেকে কিন্তু একটা কোশ্চেন প্রায়শই এক্সামে আসছে। তো এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট। তো অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 11 বলছে হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস অ্যানিমিয়া কে করে? অবশ্যই আয়রন, যেখানে হিমোগ্লোবিন কি কমে যায়। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12 বলছে কোল্ড চেইন ফর ভ্যাকসিন মাস্ট বি মেইনটেইন বিটুইন কত ডিগ্রি টেম্পারেচার? অবশ্যই অপশান নাম্বার বি 2 ডিগ্রি সেলসিয়াস টু 8 ডিগ্রি সেলসিয়াস। তো কোল্ড চেইন বা ডিপ ফ্রিজার ILR এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক ভ্যাকসিনের ক্ষেত্রে। তো বা ভ্যাকসিন কী করে চিনবে যে ভ্যাকসিনের ভায়াল মনিটর পলিসি, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 13 বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট BMW বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। বলছে সিরিঞ্জ উইদাউট নিডিল। তো অবশ্যই আমরা জানি যে রেট, অবশ্যই অপশান নাম্বার বি, যত রকমের প্লাস্টিক আইটেম বা রিইউজ আইটেম কিন্তু কিসে যায়? রেডে যায়। ইয়েলোতে তো জানো যত ইনফেকশিয়াস মেটেরিয়াল যায়, হোয়াইটে তো সার্ম মেটেরিয়াল যায়। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14 প্রাইমারি প্রিভেনশন এক্সাম্পল। তো বলে রাখি লেভেল অফ প্রিভেনশন একটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা। তো 14 কোশ্চেন নাম্বার 14 বলছে, তো এখানে একটু ডিসকাস করে নিই। তো 4 রকমের টোটাল প্রিভেনশন হয়, যেটা হচ্ছে এক হচ্ছে প্রিময়েডাল, 2 নম্বর হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। তো এই 4টে তো প্রিভেনশন হয়। তো প্রিময়েডাল কি বন্ধুরা? প্রিময়েডাল হচ্ছে যখন হচ্ছে কোনো রিস্ক থাকবে না, কোনো রিস্ক ফ্যাক্টর কোনো কিছু থাকবে না, কোনো পজিটিভ এজেন্ট থাকবে না, কোনো ডিজিজ থাকবে না, কোনো কিছুই থাকবে না, সেটা হচ্ছে প্রিময়েডাল। যেখানে হচ্ছে প্রিভেনশন দ্য রিস্ক ফ্যাক্টর বা লাইফস্টাইলের ক্ষেত্রে, বা যেখানে প্রিভেন্ট করবে কোনো প্রোগ্রামের মাধ্যমে, তো সেটা হচ্ছে কিন্তু প্রিময়েডাল চলে গেল। আর প্রাইমারি কী হবে? প্রাইমারিতে কিন্তু রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকবে, কিন্তু পজিটিভ এজেন্ট বা হচ্ছে কোনো ডিজিজ কিন্তু প্রেজেন্ট থাকবে না। কিন্তু সেকেন্ডারিতে কী হবে? সেকেন্ডারিতে কিন্তু পজিটিভ এজেন্টও প্রেজেন্ট থাকবে, বিশেষ করলে আর্লি ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি প্রিভেনশন আসবে। আর টারসিয়ারি প্রিভেনশন কখন বন্ধুরা? একদম রিহ্যাবিলিটেশন, মানে লাস্ট স্টেজ। যেমন আমি চশমা পরি, চশমা পরাটাও কিন্তু টারসিয়ারি প্রিভেনশন। এটা ঠিক হবে না, এটা পড়তেই হবে আমাকে। তো এটা হচ্ছে টারসিয়ারি। তো 4টে প্রিভেনশন বোঝা গেল, যে যদি হেলথ প্রমোশন হয় প্রাইমারি, যদি স্পেসিফিক প্রোটেকশান হয় সেটাও প্রাইমারি, যদি সেকেন্ডারি হয় আর্লি ডায়াগনোসিস বা হচ্ছে কোনো পার্মানেন্ট কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, আর যদি হচ্ছে টারসিয়ারি হয় একদম ডিসএবিলিটির ক্ষেত্রে। আর প্রিময়েডাল হচ্ছে যেখানে কোনো রিস্ক ফ্যাক্টর, পজিটিভ এজেন্ট, কোনো ডিজিজ থাকবে না, সেটার ক্ষেত্রে কিন্তু প্রিময়েডাল। তো এখানে বলেছে যেহেতু প্রাইমারি, সেহেতু কিন্তু অপশান নাম্বার এখানে সি ইমিউনাইজেশান হচ্ছে
সঠিক উত্তর। যদি স্ক্রিনিং থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু সেকেন্ডারিতে চলে আসছে, রিহ্যাবিলিটেশন টার্সিয়ারিতে চলে আসছে, আর আর্লি ডায়াগনোসিস এটাও সেকেন্ডারিতে চলে আসছে, আর রিহ্যাবিলিটেশন এটা তো টার্সিয়ারি বলে দিলাম, টার্সিয়ারিতে চলে আসছে। তাহলে অপশান নাম্বার এখানে কি, অপশান নাম্বার এখানে প্রাইমারি। তাহলে হচ্ছে ইমিউনাইজেশন যত করা হয় সেগুলো কিন্তু প্রাইমারি প্রিভেনশানের মধ্যে আসছে বন্ধুরা। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 15 কি বলছে বন্ধুরা? 15 বলছে যে ফুল ফর্ম অফ IDSP। অবশ্যই ইন্টিগ্রেটেড ডিজিজ অফ সার্ভিলেন্স প্রোগ্রাম, মানে অপশান নাম্বার বি এখানে হচ্ছে সঠিক উত্তর। ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম, অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর। তো ফুল ফর্ম থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে। ফুল ফর্মগুলো তোমরা দেখে নিও, আর যারা নার্সিং নলেজ বুস্টারে নেই তারা নার্সিং নলেজ বুস্টারে জয়েন হয়ে যাও। সেখানে আমি ইম্পর্ট্যান্ট নোটসগুলো, ট্রিকি নোটস, ছোটো নোটসগুলো দিয়ে থাকি। তো আর নার্সিং কর্নার জব আপডেটে তো তোমরা সবসময় জবের নোটিশগুলো পেয়েই যাও, আপডেটের নোটিশ। তো এগুলো বলার কিছু নেই, এগুলো তোমরা জানো। তো তার নাম্বার 16 বলছে বন্ধুরা যে কম্পোজিশন অফ স্ট্যান্ডার্ড ওআরএস পার লিটারের মধ্যে ওআরএসে কী কী কম্বিনেশান থাকে। তো এখানে অপশান নাম্বার সি যেখানে হচ্ছে সোডিয়াম হচ্ছে 75, পটাশিয়াম 20, গ্লুকোজ হচ্ছে 75 মিলিমোল পার লিটার, আর থাকে হচ্ছে ক্লোরিন হচ্ছে 65, আর হচ্ছে থাকে সাইট্রেট থাকে কত? সাইট্রেট থাকে 10। টোটাল হচ্ছে 245 অসমোলারিটি পার লিটারে থাকে। তো এটা ওআরএস থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আসি কোশ্চেন নাম্বার 17। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 17 বলছে হুইচ রিফ্লেক্স হেল্প ইন ফিডিং। তো রিফ্লেক্স কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো বেবিদের ক্ষেত্রে মোরো রিফ্লেক্স, রুটিন সাকিং, অবশ্যই যেখানে ফিডিংয়ের ক্ষেত্রে কিন্তু রুটিন অ্যান্ড সাকিং রিফ্লেক্স দেখা যায়। তো এখানে মাইলস্টোন থেকে কিন্তু একটা গ্রোথ এবং মাইলস্টোন থেকে একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, তোমরা সবাই পড়বে সিরিজের জন্য। তো রুটিন যেখানে মোরো রিফ্লেক্স, তো এখানে একটু বলে দিই তাহলে। তো মোরো রিফ্লেক্স কি বন্ধুরা? মোরো রিফ্লেক্স হচ্ছে যখন বেবিদেরকে যখন একটু হাত থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, দিয়ে আবার ধরা হয়, তখন তাদের হাত দুটো কিন্তু একবার অ্যাবডাকশান হয়, মানে সামনের দিকে হয় আবার পেছনের দিকে হয়। তো সেটা হচ্ছে মোরো রিফ্লেক্স বা স্টার্টেল রিফ্লেক্সের ফলে হয়। আর কি হয় বন্ধুরা, আর যেমন হচ্ছে এখানে বাবিনস্কি রিফ্লেক্স তোমরা জানো, যখন হচ্ছে ওদের পায়ে হাত দেওয়া হয় বা কোনো কিছু অবজেক্ট নেওয়া হয়, তখন পাটা কিন্তু ওদের প্রথমে হচ্ছে আপওয়ার্ড হয় বা বেন্ড হয়ে যায় উপরের দিকে। তো একে বলে কিন্তু বাবিনস্কি রিফ্লেক্স, মোরো রিফ্লেক্স, রুটিন রিফ্লেক্স। তো রিফ্লেক্স একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো আসি পরের কোশ্চেন নাম্বার 18। তো এ চাইল্ড ক্যান স্ট্যান্ড উইথআউট সাপোর্টে কখন বেবি দাঁড়াতে পারে। তো যেটা হচ্ছে গ্রস মোটর একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো এখানে একটু ডিসকাস করে নিই। তো যে গ্রস মোটরে যদি বেবি 3 মান্থের হয় তখন কিন্তু নেক সাপোর্ট দিতে হয়, নেক বা হেড কিন্তু সাপোর্ট দিতে হয়। তারপর হচ্ছে যখন বেবি কিন্তু 6 মান্থের হয় তখন হচ্ছে বেবি সিট বসতে পারে উইথ সাপোর্টে বসতে পারে। যখন বেবি 8 মান্থের হয় তখন সিট উইথআউট সাপোর্ট, বেবি কিন্তু কোনো সাপোর্ট ছাড়াই কিন্তু বসতে পারে, কখন? 8 মান্থের সময়। আর বেবি কখন দাঁড়াতে পারে? 9 মান্থে বেবি দাঁড়াতে পারে উইথ সাপোর্ট নিয়ে কিন্তু বেবি দাঁড়াতে পারে, কখন? 9 মান্থে। আর বেবি যখন 12 মান্থের হয়ে যায়, মানে 1 বছরের হয়ে যায়, তখন কিন্তু বেবি দাঁড়াতে পারে কোনো সাপোর্ট ছাড়াই, উইথআউট সাপোর্ট। তাহলে আমাদের কোশ্চেন কী ছিল? আমাদের কোশ্চেন ছিল যে বেবি কখন উইথআউট স্ট্যান্ড মানে দাঁড়াতে পারে। তাহলে এখানে অপশান নাম্বার সি তো সঠিক উত্তর 12 মান্থ। তো এখানে আরেকটু বলিয়ে দিই যে বেবি 12 মান্থে তো সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারলো, তাহলে বেবি কখন হাঁটতে পারবে? বেবি তো হাঁটতে পারবে যখন বেবি 15 মান্থের হবে, তখন বেবি কিন্তু হাঁটতে পারবে, হাঁটতে পারবে উইথআউট সাপোর্ট।
সাপোর্ট ছাড়াই কিন্তু হাঁটতে পারবে। আর বেবি কখন ছুটতে পারবে, একটা বাচ্চা ইনফ্যান্ট কখন ছুটতে পারবে, তো 18 মান্থে কিন্তু ছুটতে পারবে। আর 2 ইয়ার্স যখন বেবির হয়ে যাবে তখন কি হবে, তখন বেবি হচ্ছে ব্লাডার কন্ট্রোল করতে পারবে, ব্লাডার কন্ট্রোল করতে পারবে ডে টাইমে, দিনের বেলা কিন্তু বেবি ব্লাডার কন্ট্রোল করতে পারবে, ইউরিনের জন্য কন্ট্রোল করতে পারবে। তো এটা গেল গ্রস মোটর। তো এখানে আরেকটু সোশিয়ালিও তাহলে বলে দিই, যেহেতু এতগুলো আলোচনা করা হলো, তো সোশিয়ালি কী কী জিনিস জানতে হবে আমাদেরকে। সোশিয়ালি যেমন হচ্ছে বেবি যখন 2 মান্থের হয় কিন্তু বেবি সোশিয়াল স্মাইল করে। সোশিয়াল স্মাইল কখন করে বেবি, এইটা একটা কোশ্চেন আছে, যখন বেবি 2 মান্থের হয়। আর মাকে কখন চিনতে পারে বেবি, মাকে কখন চিনতে পারে, রিকগনাইজিং, তো 3 মান্থে কিন্তু মাকে একটা বেবি চিনতে পারে। আর ল্যাঙ্গুয়েজ থেকে কিছু কোশ্চেন, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে মনোসিলেবল বাইসিলেবল একটা কোশ্চেন আসেই, যে বেবি কখন বেবি যখন ফার্স্ট মান্থ হয় তখন বেবি কিন্তু একটা অ্যালার্ট সাউন্ড মুখ থেকে বের করে, বা বেবি যখন 3 মান্থের হয় তখন বেবি কিন্তু কুইকিং সাউন্ড বেবি কখন করে, তা সেটা হচ্ছে বেবি হচ্ছে যখন 3 মান্থের হয় তখন বেবি কুইকিং সাউন্ড করে, কুইং করে। তারপরে হচ্ছে যখন বেবি 4 মান্থের হয় তখন কি হয়, বেবি হচ্ছে লাভ সাউন্ড, হাসি, হি 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 করে হাসে। তো তারপরে আসি যখন বেবি 6 মান্থের হয়, তখন কিন্তু বেবি বা মা মানে হচ্ছে মনোসিলেবল, 6 মান্থের সময় হচ্ছে মনোসিলেবল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, চাইলে তোমরা লিখে নিতে পারো, মানে বা মা দুটো করে শব্দ বলতে পারে। তারপরে আসি বেবি যখন 9 মান্থের হয় তখন বেবি কিন্তু বাইসিলেবল বলতে পারে, যেমন হচ্ছে বাবা, কাকা, মামা বলতে পারে। তারপরে আসি পরের কোশ্চেনে। আর একটা আছে যে 12 মান্থ, বেবি যখন 12 মান্থের হয় তখন বেবি একটা থেকে দুটো শব্দ, মানে ওয়ার্ড বলতে পারে, তখন একটা থেকে দুটো মিনিংফুল ওয়ার্ড বলতে পারে, তো এবার ফিরে আসা যাক কোশ্চেনে। কোশ্চেন আমাদের ছিল যে বেবি কখন স্ট্যান্ড উইদাউট সাপোর্ট, তো 12 মান্থ, 1 ইয়ার চলে গেল। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাপগার স্কোর থেকে। বন্ধুরা, সে অ্যাপগার স্কোর থেকে যে বলছে কখন এক্সেস করা হয়, অনলি 1 মিনিটেও করা হয়, 5 মিনিটেও করা হয়, 15 সি অপশান একটা সঠিক উত্তর। তো এটা ডিসকাস করবো না, অ্যাপগার খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যাপগার স্কোর। তো অনেক সময় কোশ্চেন থাকে যে কোনটা অ্যাপগার স্কোরের মধ্যে না। তো রেফারে আসি পরের কোশ্চেন নাম্বার 20 বলে অকুপেশনাল ডিজিজ কমনলি, এই যে অকুপেশনাল হেলথ ডিজিজ একটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। টেক্সটাইল ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু কোনটা কমন ডিজিজ, যেটা হচ্ছে আসমা, বাইসিনোসিস, সিলিকোসিস, টিবি। অবশ্যই এখানে বাইসিনোসিস, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। বাইসিনোসিস মানে হচ্ছে যারা ফ্লেক্সে বা কটন কোম্পানিতে কাজ করে, তাদের কিন্তু কটন কোম্পানি বা ফ্লেক্সে, তো তাদের কিন্তু বাইসিনোসিস, বা একে কিন্তু মন্ডে ফিভার বা বলা হয় ব্রাউন লাংস ডিজিজও বলা হয়ে থাকে। তো এগুলো ছিল। আর কিছু জিনিস, আর কিছু অকুপেশনাল যদি বলা হয়ে থাকে তাহলে ইম্পর্টেন্ট, যেমন স্টোন ফ্যাক্টরিতে ক্ষেত্রে এই যে সিলিকোসিস, সেটা কিন্তু স্টোন ফ্যাক্টরির ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু সিলিকোসিস হওয়ার চান্স থাকে। আর অ্যাসবেটোসিস থাকে, অ্যাসবেটোস বা ফাইবার কোম্পানিতে যারা কাজ করে বা ওয়ার্কারদের ক্ষেত্রে। আর একটা হচ্ছে ব্যাগোসিস, BAGASSOSIS, ব্যাগোসিস, সেটা হচ্ছে সুগার কেইন ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এবং আয়রনদের হচ্ছে সিডিরোসিস। তো এই 20 কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল বন্ধুরা, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক থেকে তোমরা ভিডিওর এত দূর অবধি চলে এসছো, লাস্ট অবধি, তার মানে হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখেছো বা তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে। তো অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কোনো কঞ্জুসি করো না। তো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। তো টাটা।